আসসালামু আলাইকুম গাইস। এখন আমি রয়েছি যশোর মনিরহাট, একদম বাস স্ট্যান্ড, মূল বাস স্ট্যান্ড যেটা। এখন এখান থেকে খুলনা যাব। আমার পিছনে একটা বাস দেখতেছেন, এই বাসে করে এখন খুলনা যাচ্ছি। এবং আজকে সারাদিন খুলনায় যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো ভিজিট করব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকবেন। আপনারা দেখতেছেন যশোর খুলনা মহাসড়ক। সেই সড়কের অবস্থা খুবই বেহাল, সেটা আপনাদেরকে কি বলবো। আসলে এই রোডটা দিয়ে চলাচল করে যারা, তারা আসলে বুঝতে পারে যে কি পরিমাণ ভোগান্তি এই রোডটায়। খানা খন্দ দিয়ে ভরা, গর্তর তো অভাব নেই। আপনি বাসে যদি এখান দিয়ে জার্নি করেন, আপনার পিঠ হাত পা সব ব্যথা হয়ে যাবে, গাড়ির কলকবজা সব নষ্ট। ম্যাক্সিমাম গাড়ি কিন্তু দেখতেছেন যে কিভাবে যাচ্ছে, এবং এখানে ওভারলোড গাড়ি চলে তো বেশি। এই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো সবই ম্যাক্সিমাম ওভারলোড গাড়ি। এর জন্য এই সমস্যাটা বেশি হয়, এখানে রাস্তাটা বেশি দিন টিকে না। এই এইমাত্র খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো জার্নিটা ছিল। 8টায় উঠেছিলাম, 10টা 10-এ নামায় দিল আর কি বাসটা। এখন এখানেই আছি। এখন এখান থেকে যাব খুলনা রেল স্টেশন, তারপরে ওখান থেকে বিভিন্ন যে সাইট সিং গুলো আছে বা দর্শনীয় স্থানগুলো আছে সেখানের দিকে যাবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন। একটা বিষয় হলো, খুলনা যশোর যে মহাসড়ক যেটা, সেটা এত বাজে অবস্থা রোডের। রোড এত খারাপ, মানে কি বলবো, ম্যাক্সিমাম রোডে ভাঙাচুরা, মানে গর্ত খানা খন্দ দিয়ে ভরা। যে বাসগুলো আসছে ম্যাক্সিমাম বাসগুলোই ওইখানে খানা খন্দের কারণে ঠিক মতো চালাতে পারে না, ওই স্পিডে চালাতে পারে নাই। মানে এই সড়কটা অনেক দিনের সমস্যা, এটা ঠিক করার কোনো নামও নাই। প্রচুর পরিমাণে ভাঙ্গা করা, সব জায়গায় ওই যে জিনিসগুলো বেশি ছিল। আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হলো খুলনা আন্তনগর রেল স্টেশন। রেল স্টেশনটা খুব সুন্দর একটা রেল স্টেশন। আমি আসলে এখানে কখনো আসিনি এর আগে, এই প্রথম আসলাম। তাই রেল স্টেশনটা দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো। কেমন জানে একটু মানে বিদেশি একটা টাচ আছে এই রেল স্টেশনটায়। আর বিল্ডিংগুলো খুব পুরাতন আমলের, একটু ডিজাইনিং করা, নতুন আমলের না, পুরাতন যে আমলের তখনকার যে বিল্ডিংগুলো, ওই টাইপের একটা রেল স্টেশন করা। খুব সুন্দর হয়েছে রেল স্টেশনটা আসলে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে বিদেশিদের জন্য 500, দেশিদের জন্য 30, সার্কভুক্ত দেশ পর্যটকের জন্য 200, আর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 10। খুব সুন্দর একটা সিস্টেম করছে ওনারা টিকিট। এই যে টিকিট কাউন্টার, এটা নামাজ ব্যতীত সবসময় টিকিট কেটে ঢুকতে পারবেন। নামাজের সময় মুসল্লিরা অন্য গেট দিয়ে টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন, আর এই গেট দিয়ে প্রবেশ করলেই টিকিট লাগবে। এই গেট দিয়ে টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই গেটটা হয়েছে এইটা, এই গেট টিকিট ছাড়া প্রবেশ করা যাবে না। তবে নামাজের সময় হোক আর বেনামাজের সময় হোক, এটা দেখা যাচ্ছে যে টিকিট কাটতেই হবে আপনার, টিকিট কেটেই পরে ঢুকতে হবে। এটা হলো 60 গম্বুজ মসজিদের প্রধান ফটক। এইখান থেকে যেই ঢুকুক টিকিট লাগবে আর কি, টিকিট ছাড়া কেউ ঢুকতে পারবে না। এখানে বাংলাদেশিদের জন্য 30 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা, এইভাবে আর কি টিকিট। আর নামাজের সময় আরেক দিক দিয়ে যাওয়া যায়, এই সামনের দিকে আমি যেদিকে যাচ্ছি সেদিকে নামাজের সময়টা আর কি এই রাস্তা দিয়ে যাওয়া যায় আর কি। এর জন্য ওই দিকে আমি টিকিট কাটলাম না, এখন এই সামনের দিকে
উত্তর পাশের দিকে, পিছনের দিকেই আরেকটি গেট আছে, সেই গেট দিয়ে আর কি যাওয়া যায়। এই পাশে, এই উত্তর পাশে যে গেটটা, এটা হলো আপনারা দেখতেছেন সামনের দিকে, যে এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজের আগেই উত্তর পাশে একটা গেট আছে। এই গেট দিয়েই আপনি বিনা টিকিটে যাওয়া যাবে, শুধু নামাজের আজানের সময় গেটটা খোলা হয়। শুধু আজানের সময় এই গেটটা খোলা হয়, আপনারা এইখান দিয়ে আসতে গেলে সুন্দর করে যাওয়া যাবে। ওই মেন গেটের টিকিট ছাড়া ঢুকতে পারেন। আমি জিজ্ঞেস করলাম দুইবার, ধনী আমাকে দুইবারই বলছে, কিন্তু আমি গেটটা খুঁজে পাইনি। এর জন্য নাকি আরেকবার বিরক্ত করার জন্য গিয়েছিলাম। এখানে এদিকে একটা গেট আছে সম্ভবত। এটা হলো উত্তর পাশের গেট। সম্ভবত এই গেটটা খোলা উত্তর পাশের, আর ওই গেটগুলো সব লাগানো, এবং আর একটা বড় গেট আছে, সেই গেটটা দিয়ে শুধু টিকিট দিয়ে যারা প্রবেশ করবে তাদের জন্য। অবশ্যই টিকিট কমই ছিল, 30 টাকা টিকিট দিয়ে ঢুকলে ঢুকা যেত। কিন্তু আপনাদেরকে দেখানো যে আজানের সময়, বাট নামাজের সময়টাই এখানে গেটটা খোলা থাকে আর কি। ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, ওই গেটটা খোলা থাকে আর কি। এই গেটটা দিয়ে যাওয়া যাবে আর কি, এখান দিয়ে যায় মানুষ, মনে হচ্ছে এখান থেকে যাওয়া যাবে। হ্যাঁ, শুধু এই গেটটি নামাজের জন্য খোলা। আপনারা দেখতেছেন যে শুধু নামাজের জন্য এই গেটটা খোলা থাকে। এটা ওই উত্তর পাশের গেট, দিক দিয়ে আসতে হবে। শুধু অনলি নামাজের জন্য এই গেটটা খোলা। আর এটি হলো 60 গম্বুজ মসজিদ। এই যে গেটটা দেখতেছেন, এটা উত্তর পাশে, একটি একদম উত্তর পাশের কোণা দিয়ে আসতে হবে, আসলেই সুন্দর করে পেয়ে যাবেন। এখন নামাজের সময় হয়েছে তো, এর জন্য এই গেটটা খোলা আছে। হ্যালো গাইস, আমরা এখন রয়েছি ঐতিহাসিক বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের সামনে। আমার পিছনে আপনি দেখতেছেন সেটা হলো ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। এখানে আজকে সকালে আসলাম যশোর থেকে, পরে খুলনায় আসছি, খুলনা থেকে বাস যোগে এখানে আসলাম। মসজিদটার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা আপনারা সবাই কম বেশি জানেন, তাই আজকে আপনাদেরকে এখানে দেখানোর জন্য আনলাম যে এখানে ভিতরে কীরকম কারুকার্য বা বাহিরের কীরকম কারুকার্য, আর মসজিদটা কত সুন্দর, এবং মসজিদের কি কি জিনিস আছে, এবং মসজিদের প্রবেশ পূর্ণ কত, মসজিদের নামাজের সময় প্রবেশ করতে পারবেন কি না, সব জিনিস আজকে আপনাদেরকে জানাবো। আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হলো 7 গম্বুজ মসজিদের মেইন এন্ট্রেন্স, মানে মেইন গেট। এই গেট দিয়েই 7 গম্বুজ মসজিদে ঢুকে, এবং তার চারপাশটা দেখেন সবুজে সমারোহ, অনেক। এটা হলো প্রধান ফটক, এটা দিয়ে মানুষ টিকিট কেটে ভিতরে ঢুকে, তারপরে মসজিদের বাউন্ডারিতে ঢুকতে হয়। এবং চারদিকটা খুবই সুন্দর, অসাধারণ। চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাগানে মিশ্রিত। আমরা এখন ভিতরের দিকে যাই, চলুন ভিতরের দিকে। মূলত বিষয় যেটা হলো, যেটা আপনারা আসলে জানেন না অনেকেই, সেটা হলো এই যে 7 গম্বুজ মসজিদ। আসলে এই 7 গম্বুজ মসজিদের কি আসলে 7টাই গম্বুজ কিনা, এটা কিন্তু অনেক বড় বিষয়। এটা আসলে মানুষের মুখে মুখে চলে আসছে যে এটা 7 গম্বুজ মসজিদ। আসলেই কি এখানে 7টা গম্বুজ আছে কিনা, আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো যে এখানে গম্বুজ মোট কয়টি আছে। এখানে মোট গম্বুজ রয়েছে 81টি, সেটা অনেকেই জানেন না আপনারা। এটা লোক মানুষের মুখে মুখে চলে আসায় এটা হয়ে গেছে 7 গম্বুজ মসজিদ। মূলত এটাকে তো 7 গম্বুজ না, এখানে টোটাল মোট গম্বুজ রয়েছে 81টি। আপনি যদি পূর্ব থেকে পশ্চিম দিকে গম্বুজগুলো গুনেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 11টি করে গম্বুজ, 7টি লাইনে, টোটাল 77টি। আর রয়েছে
চারদিকে 4টি বড় গম্বুজ, এই মোট 81টি গম্বুজ। আর যদি আপনি উত্তর দক্ষিণে গণেন তাহলে ওখানে রয়েছে 60টি করে এক এক গম্বুজ সিরিয়ালে এবং 11টি সিরিয়াল, এখানে 77টি হয়। আর চারপাশে 4টি বড় গম্বুজ। এই হলো মোট 81টি গম্বুজ। এই 60 গম্বুজ মসজিদের উপরে যে গম্বুজগুলো রয়েছে সেগুলোর মূলত ম্যাক্সিমাম মানুষই জানে না যে এখানে গম্বুজ কয়টি রয়েছে। এটা মানুষের মুখে মুখে শুনে আসার পর এটা 60 গম্বুজ মসজিদ হয়ে গেছে, কিন্তু মূলত এটা 81টি গম্বুজ রয়েছে। এই মসজিদটি নির্মাণের আগে কিন্তু এখানে হযরত খান জাহান আলী উনি কিন্তু এই জায়গায় একটি রাজত্ব কায়েম করে, যেটা বলে রাজশাসন কায়েম করে। তারপরেই কিন্তু এই মসজিদটা নির্মাণ হয়। এখানে 1442 সালে এই মসজিদটির ভিত্তি প্রতিস্থাপন করেন উনি এবং দীর্ঘ 15 বছর এই নির্মাণ কাজ চলে। তারপরে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হয় 1459 সালে। তখন এই মসজিদটি এরকম পরিপূর্ণ রূপে আসে এবং এখানে তারপর থেকে নামাজ পড়ানো হয়। মসজিদটি কিন্তু এত সুন্দর কারুকার্য, যেটা চারিদিকে আপনারা দেখতেছেন। মসজিদের এই যে বাইরের যে দেয়ালের যে ইটগুলো, এগুলো কিন্তু ওই 1442 সালে নির্মিত ইটগুলো এখনও রয়েছে। এখানে কিন্তু নতুন কোনো সংস্কার বা নতুন কোনো ইটও লাগানো হয়নি। এটা 1442 সালে যেরকমভাবেই আছে এখনও ওরকমভাবেই আছে। প্রায় এই মসজিদটি 900 বছরের বেশি পুরাতন একটা মসজিদ। বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস এটা কিন্তু বহন করে আছে এখনও, ইতিহাসে সাক্ষী হয়ে। 900 বছরের উপরে এই মসজিদ, চিন্তা করা পারা যায়, বাংলাদেশের বৃহত্তম একটি মসজিদ। এবং এই মসজিদের যে ভিতরে কারুকার্য, সেখানে পাথরের যে মিম্বারগুলো আছে বা গম্বুজগুলো যে ভিতরে আছে পাথরের নির্মিত। এবং মেঝেতে যে জিনিসগুলো দেখছেন আপনারা, মেঝেতে কিন্তু সম্পূর্ণ ইটের, এখানে কোনো টাইলস নাই, কোনো কার্পেট নাই, কোনো অন্য ধরনের কিছু নাই। ওই 1442 সালে যে ইটের স্থলিং ওইটা এখনও আছে। আর এটা যে কারুকার্য মসজিদের মিম্বারের অংশে বা মিম্বারের পাশে যে অংশটা, এটা কারুকার্য অসাধারণ কারুকার্য, যেটা আপনার না দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে কী ধরনের কারুকার্য। আর এত সুন্দরভাবে করা যে আল্লাহই ভালো জানে, যে করছে যে আসে তার কি জ্ঞান ছিল এত সুন্দরভাবে এই মসজিদটা তৈরি করা। এখন আপনাদেরকে এই মসজিদের কিছু হিস্টোরি বলি, ইতিহাস বলি, জানি আপনারা একটু বুঝতে পারেন, আপনাদের জন্য জানি সুবিধা হয়। এই মসজিদের হিস্ট্রি হলো, এই মসজিদটা 1442 সালে নির্মিত কাজ শুরু হয়। তখনকার খান জাহান আলী উনি এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তারপর থেকে এখানে দীর্ঘ 15 বছর এই নির্মাণ কাজ চলে। অনেক টাকা খরচ হয়, অনেক টাকা ব্যয়বহুল খরচ হয়। তারপরে মসজিদটা নির্মাণ হয় 1459 সালে এটা নির্মাণ কাজ শেষ হয়। তখন এটা মসজিদে রূপান্তরিত হয় এবং মসজিদ অনুযায়ী সবাই নামাজ পড়ার জন্য এখানে আসে। এবং এই মসজিদের যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো বিদেশ থেকে আনা হয়েছিল, তা তুরস্ক থেকে। এবং এই ডিজাইনটা কিন্তু তুরস্কর, সম্পূর্ণ যে পিছনে যে মসজিদটা দেখতেছেন তুরস্কর ডিজাইনে করা। এরকম তুরস্কে হাজারো মসজিদ আছে তুরস্কেতে এই ডিজাইনের, তা আমাদের এই ডিজাইনের মসজিদটাই করা। এবং এই মসজিদের যে বাউন্ডারিটা দেখতেছেন চারিদিকে আপনাদেরকে দেখাইলাম, এই বাউন্ডারিটা হলো প্রায় উত্তর দক্ষিণ দিকে আছে আপনারা 160 বর্গফুট, তারপরে আছে পূর্ব পশ্চিম দিকে আছে প্রায় 143 ফুটের মতো বর্গফুটের মতো, আর এটার ভিতরে আছে প্রায় 160-এর মতো, টোটাল 160-এর মতো বর্গফিট এটার ভিতরে। এবং এটা যে প্রাচীন দেয়াল, এই দেয়ালটা আছে 8.5 ফিট। এটা দেখতেছেন প্রাচীন দেয়ালটা আপনাদেরকে দেখিয়েছি, এটা 8.5 ফিট লম্বা। এখানে যা কারুকাজ আছে সব ওই 1442 সালেরই কারুকার্য। এবং এইখানকার ইটা পাথর যা দেখতেছেন
সব কিন্তু ওই সময়েরই আর কি। এখন নতুন করে এগুলো লাগানো হয়নি, নতুন করে কোনো কাজও হয়নি। আর এই মসজিদটা হলো বাংলাদেশ ইতিহাসের ঐতিহ্য। বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে এই মসজিদটা নির্মাণ হয়, কিন্তু বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখনই এই মসজিদটা পুরোপুরিভাবে, এবং এইটা কিন্তু 1985 সালে এটা ইউনেস্কো হেরিটেজে সম্মানিত লাভ করে এবং ভূষিত করা হয় এই মসজিদটা। তারা ইউনেস্কো তাদের যে ওয়ার্ল্ড রেকর্ডে তারা অন্তর্ভুক্ত করে, সেইখানে রাখে আর কি। ইউনেস্কো হেরিটেজে যে আপনার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে যেগুলো থাকে বিভিন্ন দেশে, সেগুলো নিয়ে তারা কাজ করে, তারা মর্যাদা লাভ করে বা তারা সম্মান প্রদান করে ওই জিনিসটার উপর। তবে বাংলাদেশের এই মসজিদটা 1985 সালেই সম্মান পায় আর কি।